আজকে বলবো পাবলিক ফাইন্যান্স নিয়ে। সারা বছর ধরে বিভিন্ন জায়গা থেকে সরকারের কিছু আয় হয়, আবার বিভিন্ন জায়গাতে কিছু ব্যয়ও হয়। তো সরকারের এই আয় আর ব্যয় কিভাবে ঠিকঠাক ভাবে ব্যালেন্স করে রাখা যায়, তার যে ম্যানেজমেন্ট বা সিস্টেম, সেটাকেই বলা হয় পাবলিক ফাইন্যান্স। এই পাবলিক ফাইন্যান্সের ভেতর অনেকগুলো কম্পোনেন্ট আছে, যেমন পাবলিক ইনকাম, পাবলিক এক্সপেন্ডিচার, বাজেট প্ল্যানিং, পাবলিক ডেপ্ট বা ন্যাশনাল ডেপ্ট, ডেফিসিট এন্ড সারপ্লাস ম্যানেজমেন্ট, ফিসক্যাল পলিসি, এইসব। তো এগুলো সবই এক এক করে দেখবো। তবে পাবলিক ফাইন্যান্স বুঝতে গেলে সব থেকে প্রথমেই যেটা বুঝতে হবে সেটা হলো পাবলিক ইনকাম আর পাবলিক এক্সপেন্ডিচার, এই দুটো বিষয়। সরকারের বিভিন্ন জায়গা থেকে আয় হওয়া সেটাকেই বলা হয় পাবলিক ইনকাম, আর সরকারের বিভিন্ন জায়গাতে খরচ হওয়া সেটাকেই বলা হয় পাবলিক এক্সপেন্ডিচার। তো সরকারের কোন কোন জায়গা থেকে আয় হয় আর কোন কোন জায়গায় খরচ হয়, অর্থাৎ পাবলিক ইনকাম আর পাবলিক এক্সপেন্ডিচার, এই বিষয়টা আজকের ভিডিওতে বুঝিয়ে দেবো। নোট তৈরির জন্য এইখানে খুব কম্প্যাক্ট করে লেখা রয়েছে, ভিডিওর শেষে গিয়ে এর স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আর এই টপিকটা পড়তে গেলে খুব ছোট, কিন্তু এর ভেতরে অনেক নতুন নতুন টার্ম আসবে, বোঝার বিষয় আছে আর মনে রাখারও বিষয় আছে। আর এই টপিক থেকে এক্সামে যেমন কোশ্চেন হয়, সেক্ষেত্রে ছেলেমেয়েরা গিয়ে খুব কনফিউশনে পড়ে যায়। তো আমি অ্যাডভাইস দেবো যে ভিডিওটা একটু ভালোভাবে একটু মন দিয়ে শোনো, এই পাবলিক ফাইন্যান্স থেকে সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো বেশি কথা না বাড়িয়ে একদম মেইন টপিকে আসি। প্রথমেই বলি পাবলিক ইনকাম বা সরকারি আয় নিয়ে। সরকারের কোন কোন জায়গা থেকে আয় হয়, আমি যদি আমার কথা বলি, আমার কোন কোন জায়গা থেকে আয় হবে, আমি নিশ্চয়ই কোনো না কোনো কাজ করব, সেই কাজের জায়গা থেকে আয় হবে। আমি যদি চাই আমার কাছে যে সমস্ত জিনিসপত্র রয়েছে সেগুলো যদি আমি বিক্রি করে দিই, তার পরিবর্তেও আমি কিছু অর্থ পাবো, সেটাও আমার আয় হয়ে যাবে। এখানে পাবলিক ইনকামের ক্ষেত্রে বোঝায় যে সরকারের কোন কোন জায়গা থেকে টাকা আসছে। তো সেই হিসাবে আমার ক্ষেত্রে যদি আমি বলি, আমি ওই যে বললাম যে আমি যদি কোথাও কাজ করি, সেখান থেকে আমার কিছু আয় হবে, মানে সেখান থেকে কিছু টাকা আমার কাছে আসবে। আমার কাছে যদি কোনো জিনিসপত্র থাকে, সেটা আমি বিক্রি করে দিলে সেখান থেকে আমি কিছু টাকা পাবো। আমি হয়তো কাউকে কখনো ধার দিয়েছিলাম, সেই ব্যক্তি হয়তো আমাকে ওই ধারটা শোধ করে দিল, তাহলে সেখান থেকেও আমার ইনকাম হবে, মানে অর্থ আসবে। আর কোথা থেকে আমি টাকা পেতে পারি, আমি কারোর কাছ থেকে ধার নিতে পারি। মেইন এই চার জায়গা থেকে আমার ইনকাম হতে পারে। সরকারের ক্ষেত্রেও ঠিক তাই, এই চার জায়গা থেকে সরকারের ইনকাম হয়। এবার এই চার জায়গার আলাদা আলাদা নাম হয়ে গেছে। সেটা কিরকম, ওই যে বললাম যে আমি কোনো কাজ করলাম, তার পরিবর্তে আমি কিছু অর্থ পেলাম, এই অর্থটাকে বলা হবে রেভিনিউ ইনকাম। সরকারের ক্ষেত্রে এটাকেই বলা হবে রেভিনিউ ইনকাম বা রেভিনিউ রিসিপ্ট। এইখানে আরেকটু বলি, আমি কোনো না কোনো কাজের মাধ্যমে সেখান থেকে অর্থ পাচ্ছিলাম। এবার এই অর্থটা কিন্তু আমাকে কাউকে আর দিতে হচ্ছে না, এই অর্থটা আমি আমার মতন করে খরচ করতে পারি। এই অর্থে কিন্তু আর কারোর কোনো ভাগ নেই, কেউ আমার এই অর্থে কিন্তু কোনো ভাগিদারি চাইতে পারবে না। টেকনিক্যালি এই অর্থের উপর আমার কোনো লায়াবিলিটি থাকলো না, মানে কোনো দায়বদ্ধতা থাকলো না যে এই টাকাটা আমাকে অন্য কাউকে দিতে হবে বা এই টাকাটা আমাকে এখানে খরচ করতেই হবে। এই টাকাটা দিয়ে আমি যেমন খুশি খরচ করতে পারি। সরকারের ক্ষেত্রেও ঠিক তাই, সরকার বিভিন্ন জায়গা থেকে যে ইনকামটা পায়, যার উপর সরকারের কোনো লায়াবিলিটি বা দায়বদ্ধতা থাকে না, সেটাকে বলা হয় সরকারের রেভিনিউ রিসিপ্ট। আর যে যে জায়গা থেকে অর্থ আসলে আমার দায়বদ্ধতা থাকবে, যেমন আমি যদি কারোর কাছ থেকে ধার নিই, তাহলে তার কাছ থেকে কিছু টাকা আমার কাছে এলো, কিন্তু সেই টাকাটা আমাকে আবার ফেরত দিতে হবে, মানে আমার ওই টাকার কিন্তু একটা দায়বদ্ধতা রয়েছে, ওই টাকাটা আমাকে ফেরত দিতে হবে। তাহলে সরকারের ক্ষেত্রেও ঠিক তাই, সরকার কোনো জায়গা থেকে ধার করে যে টাকাটা আনলো, সেটাকে একটা আলাদা ক্যাটাগরিতে রাখা হয়, সেটাকে বলা হয় ক্যাপিটাল রিসিপ্ট। যে টাকার উপর কোনো দায়বদ্ধতা থাকে না, সেটাকে বলা হয় রেভিনিউ রিসিপ্ট। আর যে টাকার উপর দায়বদ্ধতা থাকে, অর্থাৎ লায়াবিলিটি থাকে, সেই টাকার অ্যামাউন্টটাকে বলা হয় ক্যাপিটাল রিসিপ্ট। এবার আরো দুটো জায়গা থেকে ইনকামের কথা বললাম, যেমন আমার কোনো একটা জিনিস হয়তো আমি বিক্রি করে দিলাম, সেই হিসাবে সরকারও হয়তো তার কোনো একটা জিনিস বিক্রি করে দিল, তাহলে সরকারের ওই বিক্রি করার ফলে কিছু ইনকাম হবে। এবং সরকারের ইনকাম হচ্ছে ঠিকই, কিন্তু সরকার ওই যে জিনিসটা বিক্রি করে দিচ্ছে, তাহলে সরকারের কিন্তু অ্যাসেট কমে যাচ্ছে। সরকারের কাছে যে পরিমাণ প্রপার্টি বা অ্যাসেট ছিল বা ক্যাপিটাল ছিল, সেটা কিন্তু কমে যাচ্ছে। আমি যদি কোনো কিছু বিক্রি করে দিই, তাহলে আমার কাছে যে জিনিসটা আছে সেইটার পরিমাণ কমে যাবে। ফলে ইনডাইরেক্টলি বলা যায় যে যে অর্থ আসার ফলে আমার কাছ থেকে ক্যাপিটাল বা অ্যাসেট এগুলো কমে যাচ্ছে, সেই রিসিপ্টটা বা সেই ইনকামটাকে আমি ক্যাপিটাল ইনকামের ভেতরে রাখবো। আর এই ক্যাপিটাল রিসিপ্টের ভেতর আরো একটা আইটেম রাখা হয়, সেটা হলো অন্য কারোর কাছ থেকে লোন বাবদ আমি যে টাকাটা পাচ্ছি। অর্থাৎ সরকার হয়তো অন্য কোনো একটা দেশকে কিছু ধার দিয়েছিল, ওই দেশটা সরকারকে সেই টাকাটা ফেরত দিয়ে দিল, তাহলে সরকার ওই যে টাকাটা পেলো, ওই টাকাটাকেও ক্যাপিটাল রিসিপ্টের ভেতর রাখা হয়। তো সরকারের যে আয়, সেটাকে মেইন দুটো পার্টে ভাগ করা যায়, একটা রেভিনিউ রিসিপ্ট আর একটা ক্যাপিটাল রিসিপ্ট। এই যে এখানে লিখেছি,
পাবলিক ইনকাম বা পাবলিক রিসিপ্টকে দুভাগে ভাগ করা যায়, রেভিনিউ রিসিপ্ট আর ক্যাপিটাল রিসিপ্ট। রেভিনিউ রিসিপ্ট বলতে কি বললাম, রেভিনিউ রিসিপ্ট সেটা যেখানে সরকারের আর কোনো লায়াবিলিটি বা দায়বদ্ধতা থাকবে না। এই যে এতগুলো পয়েন্ট লিখেছি, এই বিভিন্ন জায়গা থেকে সরকারের যে আয় হয় সেই আয়ের ওপর সরকারকে আর কৈফিয়ত দিতে হয় না, সরকার এই টাকাটাকে যেমন খুশি ব্যবহার করতে পারে। আর ক্যাপিটাল রিসিপ্টের ভেতরে কি কি আছে, এই যে বললাম বোরোইং বা আদার লায়াবিলিটি মানে ধার নেওয়া, এই ধার নেওয়ার মাধ্যমে যে টাকাটা আসে সেটা ক্যাপিটাল রিসিপ্টে আসে। আদার রিসিপ্ট, এই যে ডিসইনভেস্টমেন্ট, ডিসইনভেস্টমেন্ট মানেই হলো যে আমার কোনো জিনিস আমি বিক্রি করে দিলাম, বিক্রি করে দেওয়ার ফলে যে অর্থ পেলাম সেটাকে আমি ক্যাপিটাল রিসিপ্টের ভেতরে রাখবো। অন্য দেশ থেকে লোনের রিকভারি হলো, মানে অন্য দেশ লোন শোধ করে দিল, তাহলে সেই অ্যামাউন্টটাও আমার ক্যাপিটাল রিসিপ্টের ভেতরে আসবে। এইটা হচ্ছে আমি ওভারঅল বললাম। এবার এর ভেতরে আসি, ক্যাপিটাল রিসিপ্টের ভেতর অল্প কিছু পয়েন্ট আছে, কিন্তু রেভিনিউ রিসিপ্টের ভেতর বিভিন্ন জায়গা থেকে আয় হয়। তো কোথায় কোথা থেকে আয় হয় আমি একটু বলি। রেভিনিউ রিসিপ্টের ভেতরে আবার মেইন দুটো পার্ট থাকে, একটা হলো ট্যাক্স রেভিনিউ আর একটা নন ট্যাক্স রেভিনিউ। আমি কোনো না কোনো জায়গা থেকে ইনকাম করছি, এই ইনকামের ফলে কিন্তু আমাকে সরকারকে একটা ট্যাক্স দিতে হয়, সেটাকেই বলা হয় ইনকাম ট্যাক্স। আমার ইনকামের ফলে সরকারকে যে ট্যাক্স দিচ্ছি তার ফলে সরকারেরও একটা ইনকাম হচ্ছে, তো ইনকাম ট্যাক্সের মাধ্যমে যে ইনকাম হচ্ছে সেটা ট্যাক্স রেভিনিউ এর ভেতরে পড়ে। এটা তো আমি আমার ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে বললাম। আমি যদি একটা মোবাইল ফোন কিনতে যাই, মোবাইল ফোন কিনতে গেলে দেখবো যে আমার ফোনের একটা দাম আছে, সেটা তো দিতেই হচ্ছে, তার সাথে সাথে আমার কিছু জিএসটি দিতে হচ্ছে। তো মোবাইলের দামের সাথে এক্সট্রা আমি যে জিএসটিটা দিলাম সেই জিএসটির পরিমাণটা সরকারের খাতায় চলে যাবে, ফলে জিএসটির মাধ্যমে সরকারের যে ইনকাম হলো সেটা ট্যাক্স রেভিনিউ এর ভেতরে পড়বে। এবার আরো একটা কন্ডিশন আমি ধরলাম আমি একটা ফর্ম ফিল আপ করতে গেলাম, আমি একটা চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপ করতে গেলাম, সেখানে হয়তো আমার ওই ফর্ম ফিল আপের ফি বাবদ 250 টাকা লাগলো। তো এই 250 টাকাটা সরকারের ইনকাম হলো, সরকার কিন্তু এই 250 টাকার বদলে আমাকে কিছু দিল না, আর সরকারের কিন্তু এটা ট্যাক্সের মাধ্যমে ইনকাম হলো না, ফলে সরকারের এই ইনকামটাকে বলা হয় নন ট্যাক্স রেভিনিউ। তো সরকারের এই রেভিনিউ রিসিপ্টটাকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হলো ট্যাক্স রেভিনিউ, একটা নন ট্যাক্স রেভিনিউ। মানে ট্যাক্সের মাধ্যমে সরকারের যে ইনকাম সেটাকে বলে ট্যাক্স রেভিনিউ, আর ট্যাক্স ছাড়া সরকারের যে ইনকাম হয় সেটাকে বলে নন ট্যাক্স রেভিনিউ। এবার এই ট্যাক্সের ভেতর আবার দুই রকমের ট্যাক্স থাকে, ভারতে দুই রকমের ট্যাক্স থাকে, ডাইরেক্ট ট্যাক্স আর ইনডাইরেক্ট ট্যাক্স। ডাইরেক্ট ট্যাক্স থেকে কিছু ইনকাম হয়, ইনডাইরেক্ট ট্যাক্স থেকে কিছু ইনকাম হয়। ডাইরেক্ট ট্যাক্সের ভেতর কোনগুলো পড়ে, নরমালি ওই যে বললাম ইনকাম ট্যাক্স ডাইরেক্ট ট্যাক্সের ভেতর পড়ে। এছাড়া রয়েছে কর্পোরেট ট্যাক্স, ওয়েলথ ট্যাক্স, প্রপার্টি ট্যাক্স, গিফট ট্যাক্স, ট্রান্সফার ট্যাক্স, প্রোডাকশন ট্যাক্স, এই সবগুলোই ডাইরেক্ট ট্যাক্সের আন্ডারে আসে। এবার এই ট্যাক্সগুলো অর্থাৎ এই ট্যাক্সগুলো কেমন কি হয় সেটা যখন এর পরে গিয়ে ট্যাক্স সম্পর্কে ডিটেলস আলোচনা করব তখন বুঝতে পারবো। এখন এইগুলো ডিটেলসে বোঝাতে গেলে মেইন টপিক থেকে আমরা শিফট হয়ে যাব, ফলে ওদিকে গেলাম না। ডাইরেক্ট ট্যাক্সের ভেতর নরমালি এইগুলো পড়ে, ইনকাম ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স, ওয়েলথ ট্যাক্স, গিফট ট্যাক্স, প্রপার্টি ট্যাক্স, প্রোডাকশন ট্যাক্স, এগুলো হলো ডাইরেক্ট ট্যাক্স। আর ইনডাইরেক্ট ট্যাক্সের ভেতর পড়ে জিএসটি, ভ্যাট, সেলস ট্যাক্স, এক্সাইজ ডিউটি, কাস্টমস ডিউটি, এন্টারটেনমেন্ট ট্যাক্স, অক্ট্রয় ডিউটি, এইসব। তো এই বিভিন্ন এরিয়া থেকে ট্যাক্স রেভিনিউটা আসে। এবার বলে নন ট্যাক্স রেভিনিউ কোথা থেকে কেমন আসে। নন ট্যাক্স রেভিনিউকে মেইন তিনটে এরিয়াতে ভাঙা যায়। একটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন বা অ্যাডমিনিস্ট্রেটিভ রেভিনিউ। অ্যাডমিনিস্ট্রেটিভ রেভিনিউ মানে সরকারি বিভিন্ন দপ্তরে সরকারের যে ইনকাম হয়। আমরা স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে গেলে সেখানে আমাদের প্রত্যেক বছর বা প্রত্যেক সেমিস্টারে কিছু ফিস দিতে হয়, এই ফিসটা সরকারের ঘরে চলে যায়। এছাড়া আমরা ধরলাম ড্রাইভিং লাইসেন্স করতে গেলাম বা পাসপোর্ট করতে গেলাম বা যে কোনো ফর্ম ফিল আপ করতে গেলাম, সরকারে যে কোনো কাজ করার জন্য আমাকে যে ফি দিতে হয়, মানে যে পরিমাণ অর্থ দিতে হয়, সেটাই আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ রেভিনিউ এর ভেতরে ফেলি। এই অ্যাডমিনিস্ট্রেটিভ রেভিনিউ এর ভেতরে আরো একটা পয়েন্ট আছে, সেটা হলো প্রাইস। অর্থাৎ সরকারি বিভিন্ন পরিষেবা নেওয়ার জন্য আমরা যে টাকা পয়সাটা দিই, যেমন আমরা হয়তো এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য বাসে ট্রাভেল করছি, সরকারি বাসে ট্রাভেল করছি, তাহলে সরকারি বাসের যে টিকিট বা ট্রেনে ট্রাভেল করলে রেলের যে টিকিট, বাস, ট্রেন, এরোপ্লেন, জাহাজ, এই সবকিছুর মাধ্যমে সরকারের যে ইনকাম হয়, অর্থাৎ টিকিট বিক্রি করে সরকারের যে ইনকাম হয়, সেটাও সরকারের অ্যাডমিনিস্ট্রেটিভ রেভিনিউ এর ভেতরে পড়ে। এছাড়া সরকারের আরো একটা জিনিস বিক্রি হয়, সেটা হলো পোস্টাল স্ট্যাম্প। আমরা কাউকে চিঠি পাঠাতে গেলে আমাদেরকে একটা স্ট্যাম্প দিতে হয়, পোস্টাল স্ট্যাম্প। এই পোস্টাল স্ট্যাম্পটা সরকারই জারি করে এবং সরকারই সেটাকে বিক্রি করে, ফলে সরকারের ওই পোস্টাল স্ট্যাম্প বিক্রির ফলে সরকারের যে ইনকাম হয় সেটাও সরকারের অ্যাডমিনিস্ট্রেটিভ রেভিনিউ এর ভেতরে পড়ে। এছাড়া এই অ্যাডমিনিস্ট্রেটিভ রেভিনিউ এর ভেতরে আসে ফাইন্স আর পেনাল্টি। আমরা নরমালি রাস্তায় যেতে যেতে অনেক সময় বাইক বা 4 চাকা বা 6 চাকা 10 চাকা এই গাড়িগুলো ধরে এবং তারপর ট্রাফিক পুলিশ বিভিন্নভাবে বিভিন্ন রকম চালান কাটে, অর্থাৎ ওই চালান কাটার ফলে আমাদের ফাইন বা পেনাল্টি দিতে হয়। এই যে ফাইন বা পেনাল্টির অর্থটা দিচ্ছি, এটা যে সরকারের ঘরে জমা হচ্ছে, সেটা সরকারের একটা অ্যাডমিনিস্ট্রেটিভ রেভিনিউ, সেটাকে ইনডাইরেক্টলি বলা যায় নন ট্যাক্স রেভিনিউ, সরকারের নন ট্যাক্স রেভিনিউ। এটা তো আমি গাড়ি চালানোর ক্ষেত্রে বললাম।
এছাড়াও বিভিন্ন জায়গাতে আমার ফাইন বা পেনাল্টি দিতে হয়। যেমন যারা স্টুডেন্ট রয়েছে তারা একটা খুব কমন ইভেন্টের সাথে পরিচিত, যে তারা লাইব্রেরির বই একটু দেরি করে জমা দিলে তার সাথে সাথে কিছু ফাইন দিতে হয়। তো স্কুল, কলেজ বা ইনস্টিটিউশনে এইরকম বিভিন্ন টাইপের যে ফাইন কালেক্ট হয় সেটা আলটিমেটলি এক জায়গায় হয়ে সরকারের ঘরে জমা হয়, সেটাও সরকারের একটা অ্যাডমিনিস্ট্রেটিভ রেভিনিউ। আমি প্রত্যেক বছর ইনকাম ট্যাক্স ভরি, এখন আমার হয়তো ইনকাম ট্যাক্স ভরতে বেশ কিছুদিন দেরি হয়ে গেল, তাহলে ওই লেট করে ইনকাম ট্যাক্স ভরার জন্য আমাকে হয়তো কিছু ফাইন বা পেনাল্টি দিতে হলো, সেই ফাইন বা পেনাল্টির অ্যামাউন্টটাও সেটাও ওই সরকারের ঘরে জমা হবে, সেটাও ওই অ্যাডমিনিস্ট্রেটিভ রেভিনিউ এর আন্ডারে আসবে। এইরকম বিভিন্ন জায়গাতে সরকারের যেখানে যা ফাইন বা পেনাল্টি জমা হয় সেই সবকিছুই অ্যাডমিনিস্ট্রেটিভ রেভিনিউ ইনডাইরেক্টলি নন ট্যাক্স রেভিনিউ এর আন্ডারে আসে। অ্যাডমিনিস্ট্রেটিভ রেভিনিউ এর ভেতরে আরেকটা পয়েন্ট আছে, সেটা হলো স্পেশাল অ্যাসেসমেন্ট বা বেটারমেন্ট লেভি। স্পেশাল অ্যাসেসমেন্টটা কি? বিভিন্ন সময় দেখা যায় যে বিভিন্ন জায়গাতে সরকারি রেড হয়, সেই রেডের মাধ্যমে সরকার যে অর্থটা পায় সেটাও সরকারের ঘরে জমা হয়, আর সরকারের ওই আয়টাকেও ওই নন ট্যাক্স রেভিনিউ এর ভেতরেই ফেলা হয়। এই স্পেশাল অ্যাসেসমেন্টের আরো একটা এক্সাম্পল বলা যায় যে সরকার হয়তো কোনো একটা জায়গাতে কোনো একটা ইমপ্রুভমেন্ট বা কোনো ডেভেলপমেন্ট করতে চাইছে, এখন ওই ডেভেলপমেন্টে ওই এরিয়ার লোকজন সম্মতি জানাচ্ছে কিনা তার জন্য ওই এরিয়ার লোকজনের কাছ থেকেও কখনো কখনো ছোট ছোট অ্যামাউন্টের চাঁদা নেওয়া হয়। ওই চাঁদার ফলে সরকারের যে ইনকাম হয় সেটাকে ওই নন ট্যাক্স রেভিনিউ এর ভেতর ফেলা যায়। তো এইগুলো হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ রেভিনিউ, অর্থাৎ সরকারি দপ্তরের মাধ্যমে সরকারের যে ইনকাম হচ্ছে সেটা। সরকারের আর কোথা থেকে ইনকাম হয়? প্রফিট থেকে। নন ট্যাক্স রেভিনিউ এর ভেতরে একটা পার্ট থাকে প্রফিট। ভারত জুড়ে বিভিন্ন যে সরকারি কোম্পানি রয়েছে অর্থাৎ পিএসইউ, যেমন ওএনজিসি, সেল, গেল, ভেল, এরা সব পিএসইউ অর্থাৎ পাবলিক সেক্টর আন্ডারটেকিং। এই সমস্ত কোম্পানির যে প্রফিট হয় সেই প্রফিটটা সরকারের ঘরেই জমা থাকে, মানে ওই প্রফিটটা সরকারের ইনকাম। সরকারের এই ইনকামটা নন ট্যাক্স রেভিনিউ থেকে আসে। এছাড়া সরকার হয়তো ইনকাম করার জন্য বিদেশি কোনো কোম্পানি বা দেশীয় কোনো কোম্পানির একটা শেয়ার নিয়ে নিল। ধরলাম একটা মাল্টিন্যাশনাল কোম্পানি আছে XYZ কোম্পানি, ভারত সরকার ওই XYZ কোম্পানির 11% শেয়ার নিয়ে নিল, তাহলে ওই কোম্পানিটা বছরে টোটাল যে প্রফিট হবে তার 11% প্রফিট ভারত সরকারের আন্ডারে চলে আসবে। ফলে ওই কোম্পানির প্রফিটের ফলে ভারত সরকারের যে ইনকাম হলো সেটা ভারতের নন ট্যাক্স রেভিনিউ এর আন্ডারে চলে আসবে। এই জন্যই এখানে লিখেছি প্রফিট অফ এন্টারপ্রাইজ। এখানে কি কি আছে? পিএসইউ অর গভর্নমেন্ট কোম্পানির যে প্রফিট সেটা, আর শেয়ার অফ আদার কোম্পানি, মানে অন্য কোম্পানির শেয়ার থাকলে তার যে অ্যামাউন্ট পাচ্ছে সেটা। এইরকম বিভিন্ন জায়গা থেকে সরকারের যে প্রফিট হয় সেটা এই প্রফিট অফ এন্টারপ্রাইজের আন্ডারে আসে। আর নন ট্যাক্স রেভিনিউ এর ভেতর আরেকটা পার্ট আছে, সেটা হলো গিফট এন্ড গ্র্যান্টস। এবার এই গিফট এন্ড গ্র্যান্টস সম্পর্কে একটুখানি কনফিউশন আছে, এটা আমরা একটু পরে আসছি। গিফট মানে তো আমরা সবাই বুঝি যে উপহার। সরকারকে কেউ কোনো গিফট দিল সেটা সরকারের এই নন ট্যাক্স রেভিনিউ এর ভেতর চলে আসে, কিন্তু এই গ্র্যান্টস নিয়ে একটুখানি কনফিউশন থাকে। গ্র্যান্টস বলতে অনুদান বোঝায়, এটা নিয়ে আমরা একটু পরে আসছি। এই হচ্ছে সরকারের রেভিনিউ রিসিপ্ট, মানে এই সমস্ত জায়গা থেকে যে ইনকাম হয় তার উপর সরকারের আর কোনো দায়বদ্ধতা থাকে না। এরপরে আসি ক্যাপিটাল রিসিপ্ট নিয়ে, মানে যেখান থেকে ইনকাম বা আয় হলে সরকারের দায়বদ্ধতা থাকবে বা সরকারের অ্যাসেট কমে যাবে, এইরকম ব্যাপার। তো এর ভেতর প্রথমে আছে রিকভারি অফ লোন। ভারত সরকার থেকে কোনো দেশকে বা কোনো স্টেটকে হয়তো লোন দেওয়া হলো। আমি ধরলাম যে আমাদের পশ্চিমবঙ্গ ঠিকঠাক ভাবে চালানোর জন্য এই রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের কাছ থেকে হয়তো 200 কোটি টাকা লোন নিয়ে আসলো এই বছর। এখন এটা হচ্ছে 2025 সাল, 2027 সালে গিয়ে হয়তো পশ্চিমবঙ্গের সরকার কেন্দ্রীয় সরকারকে ওই 200 কোটি টাকার লোনটা সুদ সমেত 250 কোটি টাকা হয়তো ফেরত দিয়ে দিল। তাহলে 2027 সালে গিয়ে কেন্দ্রীয় সরকারের 250 কোটি টাকা ইনকাম হয়ে গেল, সেটা কোথা থেকে? এই লোনের রিকভারি থেকে। তো স্টেটের ক্ষেত্রে যেমন এইরকম লোন দেওয়া যায়, সেই রকম অন্যান্য দেশকেও লোন দেওয়া যায়। যেমন ভারত থেকে হয়তো নেপালকে কিছু টাকা লোন দেওয়া হলো, বা মায়ানমার বা অন্য কোনো দেশকে কিছু পরিমাণ অর্থ লোন হিসেবে দেওয়া হলো, বা আগে হয়তো দেওয়া হয়েছিল, এই বছর হয়তো ওই সমস্ত দেশ থেকে লোন কিছুটা শোধ করলো। তাহলে ওই লোন শোধ করার ফলে অর্থাৎ লোন রিকভারি করার ফলে ভারতের যে ইনকাম হলো সেটা আমাদের ক্যাপিটাল রিসিপ্টের আন্ডারে আমরা ফেলবো। এরপর এই ক্যাপিটাল রিসিপ্টের ভেতরে একটা পয়েন্ট লিখেছি আদার রিসিপ্ট। আদার রিসিপ্ট বলতে বিভিন্ন জায়গা থেকে যে আয় হয়, যেমন কোনো জিনিস বিক্রি করে যে আয় হয়। এবার এই বিক্রি করার ভেতর দুই রকমের হতে পারে, একটা হয় আমি পুরোপুরি বিক্রি করে দিলাম, আর আরেকটা হয় যে আমার প্রপার্টির কিছু অংশ তাকে বিক্রি করে দিলাম। এই দুটো ক্ষেত্রেই বলা হয় ডিসইনভেস্টমেন্ট। আদার রিসিপ্টের ভেতরে লিখেছি ডিসইনভেস্টমেন্ট। ভারতের ভেতর কোনো কোম্পানি হয়তো আছে, সেই কোম্পানির আমি শেয়ার পাবলিকের কাছে বিক্রি করে দিলাম বা অন্য কোনো কোম্পানির কাছে বিক্রি করে দিলাম কিছুটা পরিমাণ শেয়ার। আমার হয়তো একটা সরকারি কাগজের কোম্পানি রয়েছে, ভারতে হয়তো একটা সরকারি কাগজের কোম্পানি রয়েছে। এখন সরকারের হয়তো টাকার প্রয়োজন, তাহলে সরকার কি করবে? ওই যে কাগজের কোম্পানিটা রয়েছে তার থেকে হয়তো 5% শেয়ার পাবলিকের কাছে বিক্রি করে দিল বা অন্য কোনো কোম্পানির কাছে বিক্রি করে দিল। এখন ওই কাগজের কোম্পানির হয়তো টোটাল ভ্যালু 100 কোটি টাকা, তাহলে ওই 100 কোটি টাকার 5%
যখন অন্য কোনো কোম্পানিকে বিক্রি করলো তাহলে 5% হিসেবে 5 কোটি টাকা, তাহলে 5 কোটি টাকা সরকারের ইনকাম হয়ে গেল। কোম্পানি সরকারের আন্ডারেই থাকলো, 5 কোটি টাকা সরকারের এক্সট্রা ইনকাম হয়ে গেল। কিভাবে ইনকাম হলো? সরকার ওই কাগজের কোম্পানিটা শেয়ার বিক্রি করে দিল। 5% শেয়ার বিক্রি করা মানে কি, এক বছরে ওই কাগজের কোম্পানিতে যে প্রফিট হবে সেই প্রফিটের 5% আমার ওই কোম্পানিকে দিয়ে দিতে হবে। তো সরকার প্রত্যেক বছর এইরকম কোম্পানির শেয়ার বিক্রি করে, অর্থাৎ ডিসইনভেস্টমেন্ট করে। তার ফলেও সরকারের বিভিন্ন রকম ইনকাম হয়। আর একটা কি হয়, সরকার তার প্রপার্টি হয়তো পুরো বেচেই দিল, কোনো একটা কোম্পানি হয়তো পুরোপুরি প্রাইভেট করে দিল, কারোর কাছে হয়তো নিজের সরকারি কোম্পানি বেচে দিল, বা কোনো সরকারি প্রপার্টি বেচে দিল। যেমন সরকারি প্রচুর ল্যান্ড বা জায়গা জমি রয়েছে, প্রাইভেট কোনো কোম্পানি বা প্রাইভেট কোনো ইন্ডিভিজুয়ালের কাছে হয়তো ওই সরকারি জমি বিক্রি করে দিল, তাহলে সরকারের ওই জমির থেকে কিছুটা ইনকাম হবে। সরকারের ওই ইনকামটা ক্যাপিটাল রিসিপ্টের ভেতরে পড়বে। জমির পাশাপাশি সরকার তার আরো বিভিন্ন রকম প্রপার্টি বিক্রি করতে পারে। যেমন সরকারের বিভিন্ন ইনস্টিটিউশনে প্রচুর পরিমাণে মেশিনারি রয়েছে যেগুলো কখনো ইউজই হয় না। সরকারি বিভিন্ন ইনস্টিটিউশন বা অফিসে বিভিন্ন রকম মেশিনারি, টুলস, ইকুইপমেন্ট এরকম প্রচুর আছে যেগুলো হয়তো কখনো ব্যবহারই হয়নি, বা দু একবার ব্যবহার হয়েছে তারপর এরকম ফেলাই রয়েছে, কোনো কাজেই আসে না। এখন সরকার যদি ওই সমস্ত ইনস্ট্রুমেন্ট, মেশিনারি, টুলস এগুলো বিক্রি করে দেয়, তাহলে সরকারের যে ইনকাম হবে সেটাকে আমরা সরকারের এই ক্যাপিটাল রিসিপ্টের ভেতরে ফেলবো। এই হচ্ছে ক্যাপিটাল রিসিপ্ট। এবার এই ক্যাপিটাল রিসিপ্টের ভেতরে আরেকটা বড় পয়েন্ট আছে, সেটা হচ্ছে বড়োইং বা ধার নেওয়া। সরকারের হয়তো টাকার প্রয়োজন হলো, সরকার অন্য কোনো দেশ থেকে একটা লোন নিয়ে নিল, বা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ব্যাংক, IMF এই সমস্ত জায়গা থেকে লোন নিয়ে নিল, বা দেশের ভেতরেই বিভিন্ন যে বড় বড় কোম্পানি রয়েছে তাদের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে নিল। তো যার কাছ থেকেই হোক না কেন, সরকার ধার নেওয়ার ফলে তার যে ইনকাম হয় বা যে আয় হয় সেটাকে এই ক্যাপিটাল রিসিপ্টের ভেতরে ফেলা হয়। আর সেটাকে পয়েন্ট কিভাবে করা হয়? বড়োইং বা আদার লায়াবিলিটি। এই টার্মটাকে পাবলিক ডেপ্টও বলা হয়। এবার সরকারের এই ধার নেওয়া দুই রকম ভাবে হতে পারে। একটাকে বলা হয় ইন্টারনাল বড়োইং বা ইন্টারনাল ডেপ্ট, আর একটা হলো এক্সটার্নাল বড়োইং বা এক্সটার্নাল ডেপ্ট। সরকার যদি দেশের ভেতর থেকে ধার নেয় সেটাকে বলা হয় ইন্টারনাল ডেপ্ট। সরকার যদি দেশের বাইরের থেকে কারোর কাছ থেকে ধার নেয় সেটাকে বলা হয় এক্সটার্নাল ডেপ্ট। সরকার দেশের ভেতরে কার কার কাছ থেকে ধার নিতে পারে? ভারতের ভেতর বিভিন্ন ব্যাংক রয়েছে, সরকার হয়তো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ RBI এর কাছ থেকে হয়তো 200 কোটি টাকা লোন নিয়ে এলো। এছাড়া ভারতে আরো বিভিন্ন রকম ব্যাংক রয়েছে, যেমন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, অ্যাক্সিস ব্যাংক, ICICI, HDFC এইরকম বিভিন্ন ব্যাংক রয়েছে। সরকার হয়তো কোনো ব্যাংকের থেকে ধার নিয়ে নিল, তাহলে সরকারের এই ধার নেওয়াটা পাবলিক ডেপ্ট বা ক্যাপিটাল রিসিপ্টের ভেতর পড়বে। দেশের ভেতরে আর কার কাছ থেকে ধার নিতে পারে? বিজনেস ফার্ম, অর্থাৎ দেশের ভেতর যে সমস্ত কোম্পানি রয়েছে সেই কোম্পানির কাছ থেকে ধার নিয়ে নিতে পারে। যেমন টাটা কোম্পানির কাছ থেকে হয়তো কিছু পরিমাণ অর্থ ধার নিয়ে এলো, রিলায়েন্স কোম্পানির কাছ থেকে হয়তো ধার নিয়ে নিল। এছাড়া আর কার কাছ থেকে ধার নিতে পারে? ইন্ডিভিজুয়ালস, মানে কোনো ব্যক্তির কাছ থেকে ধার নিয়ে নিতে পারে। সরকার হয়তো বিরাট কোহলির কাছ থেকে কিছু পয়সা ধার নিয়ে নিল, আলাক পান্ডের কাছ থেকে হয়তো কিছু ধার নিয়ে এলো, ক্যারিমিনাটির কাছ থেকে হয়তো কিছু ধার নিয়ে এলো। সরকার কোনো ব্যক্তির কাছ থেকে ধার নিতে পারে। এছাড়া সরকার চাইলে কোনো না কোনো স্টেটের কাছ থেকেও ধার নিতে পারে। যেমন ভারতের ভেতর গুজরাট একটা স্টেট যে খুবই ডেভেলপ, কেন্দ্রীয় সরকার চাইলো যে গুজরাটের যে সরকার তার কাছ থেকে আমি হয়তো 700 কোটি টাকা লোন নিয়ে নেব। তো কেন্দ্রীয় সরকার এই যে দেশের ভেতরে বিভিন্ন জায়গা থেকে লোন নিচ্ছে, এইটাকেই বলা হয় ইন্টারনাল ডেপ্ট। এবার এক্সটার্নাল ডেপ্ট বলতে কি বোঝায়? ওই যে বললাম যে দেশের বাইরে কোনো জায়গা থেকে লোন নিচ্ছি, যেমন ওয়ার্ল্ড ব্যাংক বা এশিয়ান ব্যাংক, বা কোনো দেশ থেকে হয়তো লোন নিলাম, যেমন সৌদি আরব থেকে ভারত হয়তো কিছু টাকা লোন নিল। এছাড়া ভারত লোন নিলে আর কোথা থেকে লোন নিতে পারে? বিদেশি কোনো কোম্পানির কাছ থেকে লোন নিতে পারে। মাল্টিন্যাশনাল কোনো কোম্পানি হয়তো ফেসবুক কোম্পানির কাছ থেকে কিছু লোন নিল, টেসলার কাছ থেকে কিছু লোন নিয়ে নিল। তো সরকার দেশের ভেতরে বা দেশের বাইরে থেকে যেখান থেকেই লোন নিক না কেন সেটাই আমাদের ক্যাপিটাল রিসিপ্টের ভেতরে আসবে। এই হচ্ছে ওভারঅল পাবলিক ইনকাম। পাবলিক ইনকামের ভেতর দুই রকমের ইনকাম থাকে, রেভিনিউ ইনকাম আর ক্যাপিটাল ইনকাম। রেভিনিউ রিসিপ্ট আর ক্যাপিটাল রিসিপ্ট। রেভিনিউ রিসিপ্টের ভেতর দুই রকমের রিসিপ্ট থাকে, একটা ট্যাক্স রেভিনিউ, নন ট্যাক্স রেভিনিউ, কোথা থেকে কি কি আসে সেটা বললাম। আর ক্যাপিটাল রিসিপ্টের ভেতর কোন কোন আইটেম থাকে সেটাও বললাম, যে লোন রিকভারি থেকে পেতে পারে, ধার করে পেতে পারে, অন্যান্য বিভিন্ন জায়গা থেকে ইনকাম আমার আসতে পারে। এই হচ্ছে টোটাল পাবলিক ইনকাম। এরপরে আসি পাবলিক এক্সপেন্ডিচার, অর্থাৎ সরকারের কোথায় কোথায় কেমন খরচ হয়। যেমনটা আমার ক্ষেত্রে উদাহরণ দিয়ে বললাম যে আমার বিভিন্ন জায়গা থেকে যেমন আয় হয়, সরকারেরও সেই রকম বিভিন্ন জায়গা থেকে আয় হয়। এবার আমার এক্সাম্পল দিয়ে যদি বলি যে আমার কোথায় কোথায় খরচা হবে, আমার খরচ বলতে আমার ডেইলি লাইফ কাটানোর জন্য একটা খরচ থাকে, অর্থাৎ আমার হাত খরচ, আর এর সাথে সাথে আমার বেঁচে থাকার জন্য যে সমস্ত খরচ আছে সেটা। এক কথায় আমার উপরে এক্সপেন্স, আমাকে নিজের লাইফ চালানোর জন্য যে সমস্ত খরচ রয়েছে সেটা একটা খরচ। আর কি, আর একটা হলো যে আমি হয়তো গাড়ি কিনবো বা আমি একটা বাড়ি তৈরি করব, অর্থাৎ আমি কোথাও ইনভেস্ট করব, সেটা একটা খরচ। আমার এই দুই রকমের খরচ হয়, একটা কনজাম্পশনের জন্য খরচ আর একটা ইনভেস্টমেন্টের জন্য খরচ। সরকারের ক্ষেত্রেও ঠিক তাই, সরকারের কনজিউম করার জন্য কিছু খরচ থাকে, ইনভেস্ট করার জন্য কিছু খরচ থাকে।
কনজিউমের যে খরচ সেটাকে বলা হয় কারেন্ট এক্সপেন্ডিচার বা রেভিনিউ এক্সপেন্ডিচার, আর ইনভেস্টমেন্টের জন্য যে খরচ সেটাকে বলা হয় ক্যাপিটাল এক্সপেন্ডিচার। পাবলিক এক্সপেন্ডিচারের দুটো কম্পোনেন্ট কি কি, কারেন্ট বা রেভিনিউ এক্সপেন্ডিচার আর ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এখন কারেন্ট বা রেভিনিউ এক্সপেন্ডিচার বলতে বোঝায় পুরো এক বছর ধরে সরকারের মোটামুটি যে খরচটা হবে, সরকারের এক বছর ধরে মোটামুটি যে খরচ হয় সেটাকেই বলা হয় সরকারের কারেন্ট বা রেভিনিউ এক্সপেন্ডিচার। আর এই খরচের ফলে সরকারের কোনো অ্যাসেট তৈরি হয় না বা ক্যাপিটাল ফরমেশন হয় না, মানে কোনো কিছু নতুন তৈরি হয় না, পুরনো যা আছে সেটাকে চালানোর জন্য যে খরচ সেটাকেই বলা হয় কারেন্ট বা রেভিনিউ এক্সপেন্ডিচার, আর নতুন কিছু তৈরি করার জন্য যে খরচ সেটাকে বলা হয় ক্যাপিটাল এক্সপেন্ডিচার। তো কারেন্ট বা রেভিনিউ এক্সপেন্ডিচারের ভেতর কোন কোন খরচ আসে সেটা একটু বলি। যেমন কারেন্ট এক্সপেন্ডিচারের ভেতরে আসে স্যালারি, সরকারের মাধ্যমে সরকারে যত কর্মচারীরা আছে তাদেরকে যে বেতন বা ফ্যাসিলিটি দেওয়া হয় সেটা দেওয়ার জন্য সরকারের যে খরচ হয় সেটাকে সরকারের রেভিনিউ এক্সপেন্ডিচারের ভেতরে ফেলা হয়। সরকারি স্টাফদের স্যালারি, পার্ক বা অন্যান্য ফ্যাসিলিটিতে যে খরচ সেই টোটালটাকে স্যালারির আন্ডারেই রাখা হয়। তো কারেন্ট এক্সপেন্ডিচারের ভেতরে আছে স্যালারি। এছাড়া যারা সরকারি কর্মচারী আগে ছিল অর্থাৎ এখন পেনশন পায়, তাহলে তাদেরকে পেনশন দেওয়ার জন্য সরকারের খরচ হয়, তো সেই পেনশনটাকে আমরা রেভিনিউ এক্সপেন্ডিচারের ভেতরে ফেলি। এছাড়া সরকার বিভিন্ন জিনিসের সাবসিডি দেয়, যেমন আমরা রেশনে যে চালটা পাই, বর্তমানে রেশনের চালটা পুরো ফ্রি, চাল গম সবই ফ্রিতে পাওয়া যায়। এখন আমি যদি ওই চালের অন অ্যান এভারেজ একটা দাম ধরি যে 25 টাকা করে হয়তো চালের কেজি, তাহলে ওই চালটা আমাকে নিতে গেলে 25 টাকা খরচ করতে হতো, কিন্তু সেই চালটা আমি যেহেতু ফ্রিতে পাচ্ছি তার মানে কি সরকার আমার হয়ে ওই 25 টাকাটা দিয়ে দিচ্ছে, তাহলে সেটা সরকারের খরচ হচ্ছে, সেটাকেই বলা হয় সাবসিডি। বর্তমানে এই যে গ্যাস নেওয়ার সময় দেখা যায়, ধরলাম গ্যাসের আমি পেমেন্ট করলাম 950 টাকা, এখন এই 950 টাকা পেমেন্ট করার পর আমার হয়তো 2-3 দিন পরে গ্যাসের সাবসিডি হিসাবে 30 টাকা ঢুকলো, তাহলে ওই 30 টাকা পেমেন্টটা কে করলো? সরকার ওই পেমেন্টটা করলো, তাহলে সরকারের ওই 30 টাকাটা খরচ হলো আমাকে দেওয়ার জন্য, তো সরকার ওই যে সাবসিডি দেওয়ার জন্য যে খরচ সেটাও আমাদের ওই কারেন্ট বা রেভিনিউ এক্সপেন্ডিচারের ভেতরে পড়ে। এছাড়া সরকার যে বিভিন্ন স্কিম চালায়, স্কিমের দরুন যে সমস্ত টাকা পয়সা খরচ হয় সেটাও আমার ওই কারেন্ট বা রেভিনিউ এক্সপেন্ডিচারের ভেতরে পড়ে। এছাড়া একটা বড় খরচ আসে মেইনটেনেন্সের। সরকারি যত অফিস, ইনস্টিটিউট বা সরকারি যে কোনো সংস্থা, সরকারি যে কোনো জায়গা আছে সেইখানে যে সমস্ত মেশিনপত্র বা অন্য যে সমস্ত জিনিসপত্র আছে সেগুলোর মেইনটেনেন্সের জন্য সরকার প্রত্যেক বছর কিছু পয়সা দেয়। আমি খুব সিম্পল একটা উদাহরণ দিই, ধরলাম একটা স্কুলে 30টা কম্পিউটার রয়েছে, তাহলে ওই 30টা কম্পিউটারের মেইনটেনেন্সের জন্য সরকার প্রত্যেক বছর হয়তো কিছু একটা পরিমাণ অর্থ দিয়ে দিল, তাহলে সরকারের ওই অর্থটা দেওয়ার জন্য খরচ হলো, সরকার ওই যে মেইনটেনেন্সের জন্য যে খরচ ছিল সেটা সরকারের ওই রেভিনিউ এক্সপেন্ডিচারের ভেতরে আসে। স্কুলের মতন এইরকম যে কোনো অফিস, কলেজ, ইউনিভার্সিটি, হসপিটাল, রোড, ব্রিজ, সমস্ত জায়গাতে ভারতের ভেতর সমস্ত ডিপার্টমেন্ট, সমস্ত ইনস্টিটিউট, সমস্ত কাজ মিলিয়ে মেইনটেনেন্সের যে খরচ সেই খরচটাকে আমরা কারেন্ট বা রেভিনিউ এক্সপেন্ডিচারের ভেতরে ফেলি। এর পাশাপাশি সরকারি বিভিন্ন ডিপার্টমেন্টের ডে টু ডে এক্সপেন্স থাকে, যেমন সরকারি বিভিন্ন অফিসের ইলেকট্রিক বিল, ওই অফিসে হয়তো চা বিস্কুটের খরচা, প্রিন্টারের কালি, কাগজপত্রের খরচা, বিভিন্ন অ্যাক্সেসরিজ কেনার জন্য যে খরচা, এগুলো সবই কাজ ঠিকঠাক মতন চালানোর জন্য খরচ হয়, আর এই সব খরচকেই আমরা কারেন্ট এক্সপেন্ডিচারের ভেতরে ফেলি। এরপর একটা টার্ম আছে গ্র্যান্ট, গ্র্যান্টটা পরে আসে। আর এই কারেন্ট এক্সপেন্ডিচারের ভেতরে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আসে, সেটা হলো ইন্টারেস্ট পেমেন্ট। সরকার হয়তো কোনো জায়গা থেকে ধার নিয়েছিল, ওই যে বললাম যে বড়োইং, তাহলে সরকার বিভিন্ন জায়গা থেকে ধার নিয়েছিল, সেই ধারের তো একটা পেমেন্ট করতে হবে, সেই ধারটা তো শোধ করার জন্য কিছু একটা অ্যামাউন্ট দিতে হবে, তো সেইটা তো প্রত্যেক বছরই অ্যামাউন্ট দিতে হয়, ওই অ্যামাউন্টটাও আমাদের এই কারেন্ট বা রেভিনিউ এক্সপেন্ডিচারের ভেতরে ফেলি। যদিও হিসাবের সুবিধার জন্য এই ইন্টারেস্ট পেমেন্ট বলে যেটা আছে সেটাকে আমরা আলাদা একটা পয়েন্ট করে রাখি। এর পরের ক্লাসে আমরা পড়বো ডেফিসিট। ডেফিসিটের সময় এই বিষয়টা খুব ভালো বুঝতে পারবো। এই যে এখানে ইন্টারেস্ট পেমেন্ট, এই ইন্টারেস্ট পেমেন্টের ভেতর আমার আসল আর সুদ দুটোই পড়ে। তো সরকারের কারেন্ট বা রেভিনিউ এক্সপেন্ডিচারের ভেতর এইগুলো আছে। এরপরে বলি ক্যাপিটাল এক্সপেন্ডিচারের ভেতরে কি কি আসে, মানে যেখানে সরকারের অ্যাসেট তৈরি হয়, জিনিসপত্র তৈরি হয় সেই খরচে। যেমন এই যে প্রথমে লিখেছি অ্যাসেট ক্রিয়েশন বা ক্যাপিটাল গেইন। সরকার হয়তো একটা ব্রিজ তৈরি করার জন্য 100 কোটি টাকা বরাদ্দ করলো, তাহলে ওই যে 100 কোটি টাকা বরাদ্দ হলো তার মাধ্যমে একটা ব্রিজের কনস্ট্রাকশন হবে, সেটা দেশের একটা অ্যাসেট তৈরি হবে। তো অ্যাসেট তৈরি করার জন্য যে খরচ সেই খরচটাকে ক্যাপিটাল এক্সপেন্ডিচারের ভেতরে ফেলা হয়। সরকারের আর কি খরচ হতে পারে, সরকার কাউকে ধার দিতে পারে। সরকার হয়তো থাইল্যান্ডকে 2000 কোটি টাকা লোন দিল, তাহলে সরকারের এই যে 2000 কোটি টাকা খরচ
সেটা আসবে এই ক্যাপিটাল এক্সপেন্ডিচারের ভেতরে। ক্যাপিটাল এক্সপেন্ডিচারে আরেকটা পয়েন্ট আছে, সেটা হলো ন্যাশনালাইজেশন। এই যে এইখানে যেমন বলেছিলাম ডিসইনভেস্টমেন্ট, অর্থাৎ সরকারি প্রপার্টি বিক্রি করে দিল, তার জন্য সরকারের কাছে টাকা পয়সা আসলো। এখন সরকার হয়তো কোনো একটা প্রাইভেট কোম্পানিকে কিনে নিল। 1969 সালে দেখেছিলাম যে আমাদের ভারতে 14টা ব্যাংকের ন্যাশনালাইজেশন করা হয়েছিল, অর্থাৎ 14টা ব্যাংকে রাষ্ট্রীয়করণ করা হয়েছিল। মানে 14টা প্রাইভেট ব্যাংক ছিল, সেটাকে সরকারি ব্যাংকে পরিণত করা হয়। এখন ওই ব্যাংকগুলোকে সরকারি ব্যাংকে পরিণত করতে গিয়ে সরকারের কিছুটা খরচ হয়েছে, তো সেই খরচটাকে ওই ক্যাপিটাল এক্সপেন্ডিচারের ভেতরে ফেলা হয়। কোনো একটা প্রাইভেট প্রপার্টি বা কোনো প্রাইভেট কোম্পানি সেটাকে সরকারি করতে গেলে সেটাকেই বলা হয় ন্যাশনালাইজেশন। আর এই ন্যাশনালাইজেশন করতে গেলে সরকারের খরচ হয়, সেই খরচটাকে ক্যাপিটাল এক্সপেন্ডিচারের ভেতরে ফেলা হয়। এছাড়া ক্যাপিটাল এক্সপেন্ডিচারের ভেতরে পড়ে বাইং অফ শেয়ার। সরকার হয়তো কোনো একটা কোম্পানির শেয়ার কিনে নিল, সরকার হয়তো কোনো একটা কোম্পানির 15% শেয়ার কিনে নিল, তাহলে ওই 15% শেয়ার কিনতে গিয়ে সরকারের যে খরচ হবে সেটা সরকারের ওই ক্যাপিটাল এক্সপেন্ডিচারের ভেতরে ফেলা হবে। আরেকটা পয়েন্ট আছে ক্যাপিটাল এক্সপেন্ডিচারে, সেটা হলো রিপেমেন্ট অফ লোন। রিপেমেন্ট মানে কি? রিপেমেন্ট মানে হচ্ছে ধার পুরোপুরি শোধ করে দেওয়া। আমি খুব ছোট্ট একটা এক্সাম্পল দিই। ধরলাম ভারত সরকার স্পেনের কাছ থেকে 500 কোটি টাকার লোন নিয়েছিল আজ থেকে 3 বছর আগে। এখন তারপর থেকে প্রত্যেক বছর হয়তো 150 কোটি টাকা করে পেমেন্ট করে, আর এর আগে ভারত হয়তো দুটো পেমেন্ট করেছে, তাহলে 150 ইন্টু 2 মানে 300 কোটি টাকা শোধ হয়ে গেছে। এবার বাকি যে টাকাটা আছে সরকার হয়তো ভাবলো ওই পুরো টাকাটাই শোধ দিয়ে দেবে, তাহলে সরকার ইন্টারেস্ট পেমেন্ট বা লোন শোধ করার জন্য লাস্ট যে পেমেন্টটা করে সেই পেমেন্টটাকে ক্যাপিটাল এক্সপেন্ডিচারের ভেতরে ফেলা হয়। প্রত্যেক বছর সরকার লোন বাবদ যে পেমেন্টটা করে সেটাকে আমরা কারেন্ট বা রেভিনিউ এক্সপেন্ডিচারের ভেতরে ফেলি, কিন্তু লোন শোধ করার জন্য লাস্ট যে পেমেন্টটা করে সেটাকে ক্যাপিটাল এক্সপেন্ডিচারের ভেতরে ফেলা হয়। তারও একটা কারণ আছে, এটা বোঝার জন্য আমি খুব ছোট্ট একটা এক্সাম্পল নিই। ধরলাম আমি কারোর কাছ থেকে 500 টাকা ধার নিলাম এবং আমাকে এটা 4 মাসে শোধ করতে হবে, আর টোটাল আমাকে 500 টাকার জায়গায় 600 টাকা দিতে হবে। তাহলে আমাকে 600 টাকা শোধ করতে হবে 4 মাসে, প্রত্যেক মাসে আমাকে তাহলে 150 টাকা করে দিতে হবে। তাহলে আমি প্রথম মাসে 150 টাকা দিলাম, তাহলে আমার কিছুটা শোধ হলো, বাকি আরো 450 টাকা পড়ে থাকলো, মানে আমাকে আরো 450 টাকা শোধ করতে হবে। আমার ওই 450 টাকা দায়বদ্ধতা রইলো, যেখানে পেমেন্ট করার পরেও আমার লায়াবিলিটি বা দায়বদ্ধতা থাকবে, সেই পেমেন্টটাকে আমি কারেন্ট বা রেভিনিউ এক্সপেন্ডিচারের ভেতরে ফেলবো। এখন আমি 2 মাস 3 মাস আমার পেমেন্ট হয়ে গেল, এখন আমি লাস্ট পেমেন্ট অর্থাৎ 4 মাসের মাথায় যে পেমেন্টটা করব, অর্থাৎ যে 150 টাকা পেমেন্ট করব, এই 150 টাকা পেমেন্ট করার পর কিন্তু আমার আর কোনো পেমেন্ট করতে হবে না। অর্থাৎ চতুর্থ মাসে ওই 150 টাকা পেমেন্ট করার পর আমার কিন্তু ওই টাকার উপর আর কোনো দায়বদ্ধতা থাকছে না। যেহেতু ওই লাস্ট পেমেন্টের পর আমার আর কোনো দায়বদ্ধতা থাকছে না, এই জন্য ওই 150 টাকা পেমেন্ট অর্থাৎ লাস্ট মাসের পেমেন্টের যে অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টটাকে আমি ক্যাপিটাল এক্সপেন্ডিচারের ভেতরে ফেলবো। ক্যাপিটাল এক্সপেন্ডিচারের ভেতরে সেইগুলো ফেলে যেগুলোতে আমার লায়াবিলিটি কমে যায়, আমার লায়াবিলিটি থাকে না বা লায়াবিলিটি কমে যায়, সেই অ্যামাউন্টটাকে আমি ক্যাপিটাল এক্সপেন্ডিচারের ভেতরে ফেলবো। আর কোনটাকে ফেলে? অ্যাসেট যেখানে বাড়ে। এই যে প্রথমেই বলেছিলাম অ্যাসেট ক্রিয়েশন, তো যে খরচের ফলে আমার অ্যাসেট বৃদ্ধি পায়, দেশের অ্যাসেট বৃদ্ধি পাবে অথবা দেশের লায়াবিলিটি থাকবে না, সেই খরচটাকে আমি ক্যাপিটাল এক্সপেন্ডিচারের ভেতরে রাখবো। এবার এই ক্যাপিটাল এক্সপেন্ডিচারের ভেতরে আরো একটা পয়েন্ট আছে, সেটা হলো গ্র্যান্ট ইন এইড ফর ক্যাপিটাল ফরমেশন। এটা কি? এটা সরকারের খরচের হিসাবের ভেতর থাকে না, এটা খরচের হিসাবের বাইরে চলে যায় যখন সেইটা। যেমন কোনো একটা প্রাকৃতিক দুর্যোগের ফলে কোনো জায়গায় হয়তো বাঁধ ভেঙে গেছে, এখন সেই বাঁধ ঠিক করার জন্য সরকারের কাছ থেকে যে গ্র্যান্ট বা অনুদান পাওয়া যায়, সেই অনুদানে নতুন বাঁধ তৈরি হয়ে যায়। এখন নতুন ওই বাঁধ যখন তৈরি হয়ে যাচ্ছে, সেটা দেশের একটা অ্যাসেট তৈরি হয়ে যাচ্ছে। সরকার অনুদান দিচ্ছে ঠিকই, কিন্তু তার মাধ্যমে দেশের ক্যাপিটাল ফরমেশন হচ্ছে বা দেশের অ্যাসেট তৈরি হচ্ছে। তো যে অনুদানের ফলে দেশে অ্যাসেট তৈরি হবে, সেই অনুদানটাকে আমরা ক্যাপিটাল এক্সপেন্ডিচারের ভেতরে ফেলবো। আর রেভিনিউ এক্সপেন্ডিচারের ভেতরে আমরা একটা গ্র্যান্ট লিখেছি। এই গ্র্যান্টটা কি? এই গ্র্যান্টটা হলো কোনো একটা কাজ হয়তো ঠিকঠাক মতন হচ্ছে না, তার জন্য সরকার কোনো একটা অনুদান দিল। কোনো একটা কাজ ঠিকঠাক মতন করার জন্য সরকার যদি কোনো অনুদান দেয়, সেই অনুদানের খরচটা আমরা কারেন্ট এক্সপেন্ডিচারের ভেতরে রাখবো। তো এই হচ্ছে টোটাল পাবলিক এক্সপেন্ডিচার। এখন সরকার তো অনুদান দিল, সেটা এই দুটো গ্র্যান্টের ভেতর আসে। এখন সরকার বিভিন্ন জায়গা থেকে অনুদান পায় অর্থাৎ গ্র্যান্ট পায়, এই গ্র্যান্টটাকে আমি কোথায় রাখবো? সরকারের রেভিনিউ রিসিপ্টে রাখবো নাকি ক্যাপিটাল রিসিপ্টে রাখবো? মাঝখানে একটা টার্ম বলেছিলাম, সেই হিসাবে বলি। যেমন এখানে আমি রেভিনিউ রিসিপ্টের ভেতরেও গ্র্যান্ট লিখেছিলাম, এখানে ক্যাপিটাল রিসিপ্টের ভেতরেও গ্র্যান্ট লিখেছি। তো অনুদানের ক্ষেত্রে কনসেপ্টটা ঠিক ওই একই রকম। আমার কোনো রকমের কাজ চালানোর জন্য যদি আমি অনুদান পাই, আমার একটা কাজ চলছে বা চলছে না, সেই কাজটা চালানোর জন্য যদি আমি অনুদান পাই, সেটাকে আমি রেভিনিউ রিসিপ্টের ভেতর রাখবো। আর আমি যে অনুদান পেলাম, সেই অনুদানের মাধ্যমে আমি যদি ক্যাপিটাল ফরমেশন করি, সেক্ষেত্রে আমি ওটাকে ক্যাপিটাল রিসিপ্টের ভেতরে রাখবো। সেই জন্য এখানে লেখা রয়েছে গ্র্যান্ট ফর স্পেসিফিক পারপাস। অন্য কোনো দেশ ভারতকে হয়তো
300 কোটি টাকা অনুদান দিল ভারতে হয়তো তাদের একটা খেলার মাঠ তৈরি করার জন্য। তাহলে ওই অনুদানের ফলে ভারতে একটা অ্যাসেট বা ক্যাপিটাল তো ফরমেশন হলো, এই জন্য ওই গ্র্যান্টটাকে আমরা ক্যাপিটাল রিসিপ্টের ভেতরে রাখবো। এই হচ্ছে টোটাল পাবলিক ইনকাম আর পাবলিক এক্সপেন্ডিচার। আমি খুব শর্টে এইখানে কিছু পয়েন্ট করে লিখেছি। যেমন পাবলিক ইনকাম এর ভেতরে কি কি আছে, রেভিনিউ রিসিপ্ট আর ক্যাপিটাল রিসিপ্ট। এই রেভিনিউ রিসিপ্টের ভেতরে দুটো আইটেম আছে, একটা ট্যাক্স রেভিনিউ আর একটা নন ট্যাক্স রেভিনিউ। ডিটেলসে আমি আর গেলাম না। রেভিনিউ রিসিপ্টের ভেতর ট্যাক্স রেভিনিউ আর নন ট্যাক্স রেভিনিউ। ক্যাপিটাল রিসিপ্টের ভেতরে তিনটে আইটেম, একটা হচ্ছে বোরোইং আইটেম, লোন রিকভারি আর আদার্স রিসিপ্ট। এই প্রত্যেকটার পাশাপাশি আমি কিছু লেটার দিয়েছি, যেমন এই রেভিনিউ রিসিপ্টে এ দিয়েছি, বোরোইং এ আমি বি দিয়েছি, লোন আর আদার্স মিশিয়ে আমি সি দিয়েছি। এই লোন রিকভারি আর আদার্স রিসিপ্ট এই দুটোকে একসাথে বলা হয় নন ডেপ্ট ক্যাপিটাল রিসিপ্ট। এবার এগুলো নিয়ে আমরা পরের ভিডিওতে গিয়ে ডেফিসিটের সময় খুব ভালো বুঝতে পারবো। এখানে পাবলিক এক্সপেন্ডিচারের ভেতরে দুটো আইটেম রয়েছে, রেভিনিউ এক্সপেন্ডিচার আর ক্যাপিটাল এক্সপেন্ডিচার। রেভিনিউ এক্সপেন্ডিচারকে আবার দুটো আইটেমে ভাগ করে লিখেছি, ইন্টারেস্ট আর আদার্স। এই লিস্টে আমি যদি দেখি পাবলিক এক্সপেন্ডিচারের ভেতরে রেভিনিউ এক্সপেন্ডিচার, তার কিছু এক্সাম্পল ছিল। এই এক্সাম্পলে আমি দুটো কালার দিয়ে লিখেছি, একটা ইন্টারেস্ট পেমেন্ট আর একটা হচ্ছে বাকিগুলো। তো ইন্টারেস্ট পেমেন্টকে আলাদা লিখেছি আর বাকিগুলো সবগুলোকে নিয়ে আমি লিখেছি আদার্স। এই যে আলাদা আলাদা ভাগ করে লিখেছি, এটা এর পরের ভিডিওতে গিয়ে ওই যে বললাম ডেফিসিট পড়বো। ডেফিসিট পড়তে গিয়ে এই কম্পোনেন্ট গুলো খুব কাজে লাগে। ডেফিসিট পড়ার সময় ভেতরে আমার এত কিছু ডিটেলসে যাওয়ার দরকার নেই, শুধুমাত্র এই কম্পোনেন্ট গুলো দেখলেই হবে। আর এই জন্যই এই পুরো যে ভেঙে ভেঙে কম্পোনেন্ট লিখেছি সেগুলোকে কম্প্যাক্ট করে ছোট করে এইটুকু জায়গায় আমি লিখে রেখেছি। তো রেভিনিউ এক্সপেন্ডিচারের এই ভাগটা হলো। এবার যদি ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলি, এখানেও আমি দুটো আইটেমে লিখেছি, একটা হলো গ্র্যান্ট আর একটা হলো আদার্স। এই যে এখানে ক্যাপিটাল এক্সপেন্ডিচারের ভেতরে আমি কিছু এক্সাম্পল দিয়েছি, তার ভেতরে যে অন্য কালার দিয়ে লিখেছি গ্র্যান্ট ইন এইড। ফলে এই ক্যাপিটাল এক্সপেন্ডিচারটাকে আমি গ্র্যান্ট আর আদার্স দিয়ে লিখেছি, গ্র্যান্টটাকে আলাদা লিখেছি আর বাকি যে খরচগুলো সেগুলোকে আমি আদার্স এর ভেতর ফেলে দিয়েছি। আর এই প্রত্যেকটার আমি আলাদা আলাদা নাম্বারিং দিয়েছি। তো এই বিষয়টা পরে আসবো। আর এইটা হলো সরকারের কোথায় কোথায় কেমন ইনকাম আর কোথায় কোথায় কি খরচ। আশা করি এই পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। এই ভিডিও সম্পর্কে তোমাদের মতামত আমাদেরকে কমেন্ট বক্সে জানিও। এখানে যদি কোথাও কিছু বুঝতে অসুবিধা হয়, কোনো ডাউট থাকে, সেগুলো আমাদেরকে কমেন্টে জানিও। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে ডেফিসিট নিয়ে। আর চাইলে তোমরা এর একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো।